তাহলে দেখো অ্যাটমস এন্ড মলিকিউলস। অ্যাটমস তো আমরা জানি যে কোনো একটা জিনিসকে ব্রেক করতে 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 যখন আর ওটাকে ব্রেক করা যাবে না, তাহলে স্মলেস্ট যে পার্টিকেল ওটাকেই বলে অ্যাটম। তো না, এই যে এখানে গোল্ডকে ব্রেক করছে 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 করতে করতে একদম যে স্মলেস্ট যে পার্টিকেলটা পেলো, যেটাকে আর ব্রেক করা যাচ্ছে না, ওটাকেই বলে অ্যাটম। তো এখানে কিছু সায়েন্টিস্টের নাম আছে, যেমন আমাদের একজন ইন্ডিয়ান ফিলোসোফার মহর্ষি কনাদ এই কথাটা বলেছিল যে ইফ উই গো অন ডিভাইডিং ম্যাটার, উই উইল গেট smaller and smaller particles of matter. Ultimately, we will get the smallest particle of matter which cannot be divided any further. এই স্মলেস্ট পার্টিকেলকে উনি নাম দিলেন হচ্ছে পরমাণু, অ্যাটম। তো পরে জন ডাল্টন বলে একজন সায়েন্টিস্ট এইটার নাম দিলেন হচ্ছে অ্যাটম। ঠিক আছে, এইবার চলে আসো। একটা অ্যাটম যখন আর একটা অ্যাটমের সাথে কম্বাইন করে, যেমন আমি বললাম কার্বনের একটা অ্যাটম অক্সিজেনের দুটো অ্যাটমের সাথে কম্বাইন করে, O2 মানে অক্সিজেনের দুটো অ্যাটম বা অক্সিজেনের একটা মলিকিউল, এর সাথে কম্বাইন করে বানাচ্ছে CO2 এর একটা মলিকিউল, তাই তো? তাহলে এইটাকে বলে কেমিক্যাল রিয়াকশন। এটাকে বলে কেমিক্যাল রিয়াকশন আর কেমিক্যাল কম্বিনেশন। এক কার্বনের অ্যাটম যখন অক্সিজেনের অ্যাটমের সাথে কার্বনের অ্যাটম যখন অক্সিজেনের অ্যাটমের সাথে কম্বাইন করে যখন কার্বন ডাই অক্সাইডের একটা মলিকিউল যখন বানাচ্ছে, এই কেমিক্যাল কম্বিনেশনের কিছু কিছু ল আছে। এগুলো র্যান্ডামলি হয় না, এগুলোর কিছু ল আছে। ফার্স্ট ল হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। মানে এই কেমিক্যাল কম্বিনেশনের এই দিকের টোটাল মাস আর এই দিকের টোটাল মাস ইকুয়াল হতে হবে। এই দিকে মানে কি, অ্যারোর লেফট সাইডে এগুলোকে বলে রিয়াক্ট্যান্টস। অ্যারোর লেফট সাইডের এই দিকের এগুলোকে কি বলে, রিয়াক্ট্যান্টস। আর যেটা তৈরি হলো ওইটাকে বলে হচ্ছে প্রোডাক্ট। ওটাকে বলে হচ্ছে প্রোডাক্ট। তাহলে রিয়াক্ট্যান্টস এর টোটাল মাস, অ্যাটমের টোটাল মাস ইজ ইকুয়াল টু প্রোডাক্টের টোটাল মাসের ইকুয়াল হতে হবে। এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। আর ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, মানে কি, এই কার্বন ডাই অক্সাইড বানানোর সময় কার্বনের যা মাস ধরে নাও এক্স, আর অক্সিজেনের যা মাস ধরে নাও ওয়াই, ইজ এই এই তোমার রেশিওটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে। এই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট হবে। এই প্রপোর্শন আর রেশিওটা সবসময় কি হবে, কনস্ট্যান্ট হবে। তুমি যেখান থেকেই কার্বন ডাই অক্সাইড নাও না কেন, এই ঘরের ভিতর থেকে নাও, ঘরের বাইরে থেকে নাও, যেখান থেকেই নাও, কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন আর অক্সিজেনের মাসের রেশিও সবসময় সেম হবে। তাহলে আর 3 নাম্বার লটা তোমাদের সিলেবাসে নেই, মাল্টিপল প্রপোর্শন, ওটা নেই, বাদ দাও। তো ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, এটা প্রথম কে বলেছিল? সরি, ল অফ কনজারভেশন অফ মাস, এটা বলেছিল হচ্ছে ল্যাভোইশিয়ার 1774। এই লাইনটা আন্ডারলাইন করে রেখো। আর লটা হচ্ছে এখান থেকে মার্ক করো, হচ্ছে লটা। দ্য ল অফ কনজারভেশন অফ মাস means that in a chemical reaction the total mass of product is equal to the total mass of reactants. So there is no change in mass during a chemical reaction. এটা হচ্ছে লটা। এই লটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে স্টার মার্ক দিয়ে রাখো। এই লটাকে স্টার মার্ক দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই মন দিয়ে শুনবা। ধরো আমি একটা
কেমিক্যাল রিয়াকশন বললাম, কেমিক্যাল রিয়াকশনটাতে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটাকে হিট দিলাম, হিট দেওয়াতে এটা ব্রেক হয়ে গেল, ক্যালসিয়াম অক্সাইড CaO আর কার্বন ডাই অক্সাইডে CO2 তে ব্রেক হয়ে গেল। তো তাতে করে তুমি যদি, শুনছো তো, তাতে করে তুমি যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নাও, তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডের টোটালটাও 100 গ্রামই হবে। ধরে নাও ক্যালসিয়াম অক্সাইড তৈরি হলো 56 গ্রাম, কার্বন ডাই অক্সাইড তৈরি হলো 44 গ্রাম, তাহলে 56 প্লাস 44 টোটাল কত হচ্ছে? 100 গ্রামই হচ্ছে। তার মানে এই অ্যারোর, এই অ্যারোর এই দিকে যা মাস আছে ইজ ইকুয়াল টু অ্যারোর ওই দিকেও তাই মাস হবে। কি বুঝতে পারলা তো? এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস, দুই দিকের মাস কনজার্ভ হবে, ইকুয়াল থাকবে। এইবার এইটা রিলেটেড অনেক একটা এক্সপেরিমেন্ট তোমাদের আছে, এক্সপেরিমেন্ট টু ভেরিফাই দা ল অফ কনজারভেশন অফ মাস। কি এক্সপেরিমেন্ট? দেখো, তুমি এখানে এই যে এরকম একটা সেটআপ বানালা, এই সেটআপটা বানানোর আগে আমার কথাটা শোনো, এই সেটআপটা বানানোর আগে এখানে যা যা জিনিসপত্র আছে সবগুলোর তুমি মাস বের করে নিলা। এখানে যদি রাবার কর্ক ইউজ করো ওটারও মাস, কনিক্যাল ফ্লাস্ক যেটা আছে এই যে ফ্লাস্কটা এটারও মাস, থ্রেড, টেস্ট টিউব, এগুলো সবগুলোর মাস বের করে নিলা। তারপরে বেরিয়াম ক্লোরাইড সলিউশন, এটারও মাস বের করে নিলাম। সোডিয়াম সালফেট সলিউশন, এটারও মাস বের করে নিলাম। এরকম করে একটা সেটআপ বানালে এমন ভাবে যে এই টেস্ট টিউবের মধ্যে, এই টেস্ট টিউবের মধ্যে আছে হচ্ছে সোডিয়াম সালফেট, আর টেস্ট টিউবের বাইরে মানে এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আছে হচ্ছে বেরিয়াম ক্লোরাইড। এটা যাতে সেপারেট থাকে, ইনিশিয়ালি যাতে সেপারেট থাকে, এরকম করে তুমি এটা টোটাল মাসটা বের করলা। বের করার পরে কি করবা? ধরে নাও এটা টোটাল মাস আমি বললাম 200 গ্রাম, সবগুলো মিলিয়ে, সবগুলো মিলিয়ে 200 গ্রাম। তো এখানে রাবার কর্কের মাসটা বাদ দাও, কারণ এখানেও রাবার কর্ক আছে। কনিক্যাল ফ্লাস্কের মাসটা বাদ দাও, মাসটা বাদ দাও কারণ এখানেও কনিক্যাল ফ্লাস্ক আছে। থ্রেডের মাসটা বাদ দাও কারণ এখানেও থ্রেড আছে। আর এইদিকে হচ্ছে তুমি টেস্ট টিউবের মাসটাও বাদ দাও কারণ এখানেও, এই যে এখানেও টেস্ট টিউবটা আছে। তাহলে আমাদেরকে কনসিডার করতে হচ্ছে কি শুধুমাত্র বেরিয়াম ক্লোরাইড BaCl2 প্লাস সোডিয়াম সালফেট Na2SO4। কি বুঝতে পারলা? এবার অ্যারোর এই দিকে আছে, এরা অ্যারোর এই দিকে যদি থাকে তাহলে কি বলবো এদেরকে? রিঅ্যাক্ট্যান্টস। এবার যদি আমি এই কর্ডটাকে খুলে এই থ্রেডটাকে যদি লুজ করে দিই, তাহলে এই টেস্ট টিউবের মধ্যে যে জিনিসটা আছে মানে সোডিয়াম সালফেট, ওটা বেরিয়াম ক্লোরাইডের সাথে মিক্স হয়ে যাবে, একই না? এই যে দেখো মিক্স হয়ে গেল। এবার মিক্স হলে কেমিক্যাল রিয়াকশন করবে, কেমিক্যাল রিয়াকশন করলে তৈরি হবে BaSO4 প্লাস NaCl। এত দেরি হলো কেন? কি তৈরি হবে? বেরিয়াম সালফেট। কি তৈরি হবে? বেরিয়াম সালফেট। এই যে BaSO4 মানে বেরিয়াম সালফেট, আর সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে NaCl। এইদিকে মুখ করো, আরো আরো একদম ঘুরে যাও, একদম ঘুরে যাও। না না না, উত্তম তো শিবাংশুর পাশে চলে যাও, পিছাও। ব্যাক সাইড খুলে উঠাও।
আস্তে। তাহলে আমি দেখো আমার কথাটা শোনো। এখানে কর্ক, কনিক্যাল ফ্লাস্ক, পেড, তারপরে হচ্ছে এই যে টেস্ট টিউব, এগুলোর মাসকে আমি নিলাম না, এগুলোর মাসকে আমি মাইনাস করে দিলাম, কারণ এগুলো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, আমার এখানে কেমিক্যাল রিঅ্যাকশনের টেক পার্ট করছে কে? বেরিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সালফেট। তো ওদেরকেই শুধু নিলাম। ঠিক আছে, ধরে নাও ওদের টোটাল মাস 200 গ্রাম। এবার যেটা তৈরি হলো, বেরিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড যেটা তৈরি হলো, এদেরকে কি বলবো বলো তো? এদেরকে কি বলবো? প্রোডাক্ট। তো তুমি যদি প্রোডাক্টের মাসটাও বের করো, দেখবা 200 গ্রামই থাকছে। কথাটা বুঝলা? এবার ধরে নাও আমি বললাম যে রাবার কর, কনিক্যাল ফ্লাস্ক, থ্রেড, টেস্ট টিউব, এগুলা মিলাই টোটাল মাস ধরে নাও আমি আরো এক্সট্রা 100 গ্রাম আরো অ্যাড করে দিলাম। এইদিকেও তো 100 গ্রাম থাকবেই, হ্যাঁ কি না? কারণ এইদিকেও ওই রাবার কর, কনিক্যাল ফ্লাস্ক, থ্রেড, টেস্ট টিউব গুলো তো আছে। সেই জন্য আমি এটাকে নিলাম না, এগুলোকে আমি নিলাম না। এগুলো তো আর কেমিক্যাল রিয়াকশনে টেক পার্ট করছে না। কেমিক্যাল রিয়াকশনে টেক পার্ট করছে বেরিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সালফেট। করে কি বানাচ্ছে? বেরিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড। তো এই দিকের গুলো হচ্ছে রিয়াক্ট্যান্ট, এই দিকের গুলো হচ্ছে প্রোডাক্ট। তাহলে রিয়াক্ট্যান্টের টোটাল মাস will always be equal to the total mass of the product. এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস যখন একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। বুঝলা? তাহলে তোমাকে যদি আমি একটা খুব ইজি একটা এক্সাম্পল দিই, এটা যদি কঠিন মনে হয়, আমি যদি একটা খুব ইজি এক্সাম্পল দিই, যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে ওয়াটার বানাচ্ছে। এখানে টু লেখাটার মানে ব্যালেন্সিং করলাম, ক্লাস 8-এ তোমরা করেছো। এবার হাইড্রোজেন আর অক্সিজেন মিলে ধরে নাও আমি বললাম হাইড্রোজেন আছে 3 গ্রাম, ঠিক আছে, আর ওয়াটার তৈরি হলো সে 5 গ্রাম। তাহলে অক্সিজেন কতটা ছিল পারবা? 2 গ্রাম। কারণ এইদিকেও টোটাল কত হতে হবে? এইদিকে যত, ততটাই হতে হবে 5। তাহলে 3 এর সাথে আরো কত অ্যাড করলে 5 হয়? 2। তার মানে অক্সিজেন ছিল 2 গ্রাম। পারবা? এটা আমি খুবই একটা ইজি একটা বললাম। এগুলা মানে একটা 4-5 এর বাচ্চাকে শিখাই দিল, সেও পারবে। এদিকে প্লাস, এদিকে মাইনাস, প্লাস মাইনাস একদম। মোট কথা এই দিকের টোটাল মাস ইজ ইকুয়াল টু এই দিকের টোটাল মাস তোমাকে করতে হবে। তাহলে এই যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টটাতে এটাই এটাই এক্সপ্লেন করা আছে যে যখন টেস্ট টিউবটা এরকম পজিশনে ছিল, এ নাম্বার ছবিতে বলছি, যখন টেস্ট টিউবটা এইরকম পজিশনে ছিল তখন যা মাস ছিল, আর যখন টেস্ট টিউবটা এরকম পজিশনে হয়ে গেল, মানে যখন বেরিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সালফেট মিক্স হয়ে গেল, হয়ে যখন বেরিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইডের সলিউশন বানালো, তখনও মাস একই আছে, মাসের কোনো চেঞ্জ হয়নি। গোটাটা পড়লে এটাই বুঝতে পারবা। তো এখানে দেখো, ধরে নাও বললো যে বেরিয়াম ক্লোরাইড নিয়েছিল 20.8 গ্রাম, সোডিয়াম সালফেট নিয়েছিল 14.2 গ্রাম। তাহলে এগুলো হয়ে গেল রিয়াক্ট্যান্টস। কি তৈরি হলো? বেরিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড মানে প্রোডাক্ট। তো তুমি এই দুটোকে অ্যাড করো, যত বেরোবে, কত বেরোবে? 35 গ্রাম। 35 গ্রাম। আর এই দুটোকেও তুমি অ্যাড করো, দেখবা কত বেরোবে? 35 গ্রামই বেরোবে। 35 গ্রামই বেরোবে। তাহলে রিয়াক্ট্যান্টের টোটাল মাস ইজ ইকুয়াল টু প্রোডাক্টের টোটাল মাস। তার মানে এটা, এই রিয়াকশনটা ল অফ কনজারভেশন অফ মাস কে ফলো করছে। তো তাতে করে তোমরা কপি বের করে এই স্যাম্পল প্রবলেম 1টাকে সলভ করার চেষ্টা করো। স্যাম্পল প্রবলেম 1টাকে সলভ করো, কপি বের করবা, তাড়াতাড়ি করবা।
কেউ বই দেখে করবা না। কারণ এটা নতুন শিখছো, আমি হেল্প করে দিব। তোমাকে খালি কোয়েশ্চেনটা পড়ে, তোমাকে খালি কোয়েশ্চেনটা পড়ে এটা বুঝতে হবে কোনটা রিঅ্যাকট্যান্স আর কোনটা প্রোডাক্টস, তাহলেই হয়ে যাবে। যার ইংলিশ ভালো সে আশা করি এটা বুঝতে পারবে কে কার সাথে রিঅ্যাক্ট করছে, মানে রিঅ্যাকট্যান্স কোনগুলো আর প্রোডাক্টস কোনগুলো। বইটাকে ক্লোজ করে দাও, এখান থেকে কোয়েশ্চেন দেখো। নাও, তোমাকে এগুলোর কেমিক্যাল ফর্মুলা এখন লিখতে হবে না, তুমি সোডিয়াম কার্বনেট এরকম করেই লেখো। সোডিয়াম কার্বনেট reacts with ethanoic acid to form sodium ethanoate, carbon dioxide and water. In an experiment, 5.3 gram of sodium carbonate reacted with 6 gram of ethanoic acid to form 8.2 gram of sodium ethanoate, 2.2 gram of carbon dioxide and 0.9 gram of water. Show that this data verifies the law of conservation of mass. তোমাকে প্রুভ করতে হবে যে দুই দিকের মাস ইকুয়াল আছে কিনা, রিঅ্যাকট্যান্সের দিকের মাস আর প্রোডাক্টের দিকের মাস ম্যাচ হচ্ছে কিনা তোমাকে ভেরিফাই করতে বলছে। বুঝতে পেরেছো এখানে কোনগুলো রিঅ্যাকট্যান্স আর কোনগুলো প্রোডাক্ট? কে বুঝতে পারো নাই হাত তোলো। আমি বলে দিচ্ছি, কোনো ব্যাপার না, না না বুঝতে পারলেও কোনো ব্যাপার না, ঠিক আছে আমি বলে দিচ্ছি। না বুঝতেই পারতে পারো, দেখো এখানে ইংলিশটা বোঝো। সোডিয়াম কার্বনেট রিঅ্যাক্টস উইথ ইথানোইক অ্যাসিড, তার মানে এই দুটা রিঅ্যাক্ট করছে। বুঝতে পারলা? সোডিয়াম কার্বনেট এসসি লিখে দিলাম, রিঅ্যাক্টস উইথ ইথানোইক অ্যাসিড। বুঝলা? টু ফর্ম মানে কি তৈরি করবে, টু ফর্ম মানে, টু ফর্ম মানে অ্যারোটা কি তৈরি করবে, সোডিয়াম ইথানোয়েট এস ই লিখে দিলাম, কার্বন ডাই অক্সাইড CO2 লিখে দিলাম, আর কি তৈরি করবে, ওয়াটার। এইবার বুঝতে পারবা? তাহলে অ্যারোর এই দিকের গুলো কি রিঅ্যাকট্যান্স আর অ্যারোর এই দিকের এগুলো কি প্রোডাক্ট। তাহলে তোমাকে দেখতে হবে রিঅ্যাকট্যান্স এর যে মাস গুলো দেওয়া আছে অ্যাড করে দেখবা, আর প্রোডাক্টস গুলোর মাস গুলো যেগুলো দেওয়া আছে এগুলো অ্যাড করে দেখবা, যে দেখো যে দুই দিকে ইকুয়াল হচ্ছে কিনা, তাহলেই তুমি বুঝতে পারবা যে এটা ল অফ কনজারভেশন অফ মাস ফলো করছে কিনা। করো, তাড়াতাড়ি করো, রাফলি করো, অত ইয়ে করে করতে হবে না, রাফলি করো, ফটাফট করো রাফলি। 5.3 গ্রাম অফ সোডিয়াম কার্বনেট, তার মানে সোডিয়াম কার্বনেট আছে 5.3, আর 6 গ্রাম আছে ইথানোইক অ্যাসিড, এই যে ইথানোইক অ্যাসিড আছে 6, তাহলে 5.3 আর 6 কে প্লাস করো, তাই তো 11.3 হবে। কি কি তৈরি করলো, 8.2 গ্রাম অফ সোডিয়াম ইথানয়েড, এই যে SE সোডিয়াম ইথানয়েড 8.2, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 2.2, এই যে CO2 হচ্ছে 2.2, আর 0.9 গ্রাম হচ্ছে ওয়াটার, মানে ওয়াটার হচ্ছে 0.9। তাহলে এগুলাকে অ্যাড করো, 8.2, 2.2 আর 0.9 কে অ্যাড করো,
করে দেখো এইদিকে যা রেজাল্ট আসলো সেটা এইদিকে রেজাল্টের সাথে ইকুয়াল হচ্ছে কিনা। রাফলি করো, রাফলি তাড়াতাড়ি। হয়েছে দুই দিকে ইকুয়াল, তাহলে এটা ল অফ কনজারভেশন অফ মাস কে ফলো করছে। এই যে দেখো তুমি যেটা করলা 5.3 প্লাস 6 করলা 11 পয়েন্ট। আর এইদিকে তুমি 8.2, 2.2 আর 0.9 তে প্লাস করে দেখো, এখানেও 11.3 আসবে। তাহলে দুই দিকে ইকুয়াল হচ্ছে, তার মানে এটা ল অফ কনজারভেশন অফ মাস কে ফলো করছে। স্যাম্পল প্রবলেম 2, স্যাম্পল প্রবলেম 2 এটাও করো। এবার আমি একটু পরে হেল্প করব, আগে নিজেরা বোঝো কোনটা রিঅ্যাকট্যান্টস আর কোনটা প্রোডাক্ট। কোয়েশ্চেনটা পড়ে বোঝো রিঅ্যাকট্যান্ট কোনটা আর কোনটা প্রোডাক্ট। ক্যালসিয়াম কার্বনেট সি লিখে দিলাম, ডিকম্পোজ মানে ভেঙে যাওয়া, অন হিটিং মানে হিট দিলে ভেঙে যায়, হিট দিলে ভেঙে যায়, ভেঙে গিয়ে কি কি বানায়, ক্যালসিয়াম অক্সাইড সিও লিখে দিলাম, CO2 হবে যদিও, আর কি বানায় কার্বন ডাই অক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড CaO হবে। ক্যালসিয়াম অক্সাইড মানে CaO, আর কার্বন ডাই অক্সাইড বানায়। তাহলে এবার বোঝা যাচ্ছে এইদিকে ক্যালসিয়াম কার্বনেট ছিল হচ্ছে রিঅ্যাকট্যান্টস, আর ওইদিকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রোডাক্ট। এবার বলেছে 10 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়েছে, 10, এটা নেওয়া হয়েছে 10, ওটা ভেঙে 5.6 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, এই যে ক্যালসিয়াম অক্সাইড কত 5.6 ইজ ফর্ম। ক্যালকুলেট দ্য মাস অফ কার্বন ডাই অক্সাইড, তার মানে কার্বন ডাই অক্সাইড কত তৈরি হয়েছে তোমাকে বের করতে বলছে। তাহলে এই দিকে যদি 10 হয়, এই দিকেও টোটাল কত হতে হবে 10। তাহলে তোমাকে 10 থেকে 5.6 মাইনাস করলেই তুমি এটা পেয়ে যাবা, কত হয় 4.4। পারবা তো এগুলা? এগুলা না পারলে বাড়িতে যায় আয়নার সামনে দাঁড়া নিজেকে থুতু দিও, প্লাস মাইনাস একটা ছোট বাচ্চাকেও শিখা দিলেও পারবে। 4.4 গ্রাম হবে কার্বন ডাই অক্সাইড, এই যে দেখো অ্যান্সার 4.4, 4.4। এগুলো এত ইজি যে মাত্র দুইটা স্যাম্পল প্রবলেম দিয়ে ছেড়ে দিয়েছে। এইবার চলে আসো ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, এটার জন্য তোমরা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনের জন্য তোমরা পেজ নাম্বার 114 এর যে টেবিলটা আছে এটা একটু বের করবা। পেজ নাম্বার 114 এর যে টেবিলটা আছে এটা বের করবা। পেজ নাম্বার 114 এ সবাই আমার কথাটা মন দিয়ে শোনো। পেজ নাম্বার 114 এ
যেই টেবিলটা আছে এটা হচ্ছে অ্যাটমের মাসের টেবিল। এটা হচ্ছে কিসের এটা হচ্ছে অ্যাটমের মাসের টেবিল। এই যে এটা ব্যাপারটা হচ্ছে এরকম, মাসের ইউনিট কি গ্রাম, কেজি, মিলিগ্রাম এগুলা তো, কিন্তু অ্যাটমের মাসের ইউনিট হচ্ছে ইউ। অ্যাটমের মাসের ইউনিট কি বললাম? ইউ। আমি ইউ কি আমি পরে শিখাবো। ইউ এখন এই চ্যাপ্টারেই আছে, তুমি পরে শিখাবো। এখন তুমি ইউটাকে গ্রাম ভাবো। মানে হাইড্রোজেনের একটা অ্যাটমের ওজন যদি 1 ইউ, তুমি ভাববা 1 গ্রাম। এখন কার্বনের একটা অ্যাটমের ওজন কত? 12 ইউ। নাইট্রোজেনের একটা অ্যাটমের ওজন কত? 14 ইউ। এই টেবিলটা বের করে রাখো। এই টেবিলটা বের করে রাখো, তাহলে তুমি ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনটা বুঝতে পারবা। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনটা বুঝতে পারবে। আর এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সবাই একবারে ভালো করে মন দিয়ে শুনবা। আমি বললাম হাইড্রোজেন আর অক্সিজেন কেমিক্যাল রিয়াকশন করে ওয়াটার বানাচ্ছে। হাইড্রোজেন আর অক্সিজেন কেমিক্যাল রিয়াকশন করে ওয়াটার বানাচ্ছে। এইবার ওই টেবিল থেকে বলো হাইড্রোজেনের একটা অ্যাটমের মাস কত দেওয়া আছে? 1 ইউ, অর আমি 1 গ্রাম ভাবো। আর অক্সিজেনের একটা অ্যাটমের ওজন কত দেওয়া আছে? 16 গ্রাম। এবার দেখো তো এখানে হাইড্রোজেনের অ্যাটম কটা আছে? এখানে হাইড্রোজেনের অ্যাটম কটা আছে? দুটা। যদি আমি আপাতত, হ্যাঁ, এখানে আহ, এখানে আপাতত আমি টুটাকে সরাই দিচ্ছি, শুধু H2O নিই। এখানে হাইড্রোজেনের অ্যাটম আছে দুটা, এই সাফিক্সে টু মানে হচ্ছে দুটা হাইড্রোজেন। তাহলে একটা হাইড্রোজেনের ওজন যদি 1 গ্রাম হয়, তাহলে দুটা হাইড্রোজেনের ওজন 2 গ্রাম। আর অক্সিজেনের নিচে কোনো নাম্বার নাই, তার মানে অক্সিজেন একটাই আছে। তাহলে একটা অক্সিজেনের ওজন, অক্সিজেন একটাই, তাহলে একটা অক্সিজেনের ওজন কত? 16 গ্রাম। তো তুমি এবার 2:16 করো, তার মানে 2/16। তাহলে 2 দিয়ে যদি সিম্পলিফাই করো, 2 1 যা 2, 2 8 যা 16, তাহলে রেশিও কত দাঁড়াচ্ছে? 1:8। তার মানে ওয়াটারের একটা মলিকুলের মধ্যে হাইড্রোজেনের মাস আর অক্সিজেনের মাসের রেশিও সবসময় 1:8 হবে। সে তুমি কলের জল নাও, তুমি ট্যাপের জল নাও, তুমি সমুদ্রের জল নাও, যেখান থেকেই তুমি জল নাও না কেন, হাইড্রোজেনের মাসের আর অক্সিজেনের মাসের রেশিও সবসময় কত হবে? 1:8 হবে। তো তোমাকে বললো তোমার কাছে 72 গ্রাম ওয়াটার আছে। এই 72 গ্রাম ওয়াটারের মধ্যে হাইড্রোজেন কত গ্রাম, হাইড্রোজেন কত গ্রাম আর অক্সিজেন কত গ্রাম বের করো। রেশিওর অঙ্ক তোমরা ছোটবেলা থেকে এগুলো অঙ্ক ম্যাথে করেছো। হাইড্রোজেন আর ওয়াটারের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের মাসের রেশিও তুমি আগে বের করে নিবা। তোমাকে আগে ওই টেবিলটা মুখস্থ করতে হবে। ওই টেবিলটা মুখস্থ করলে তুমি হাইড্রোজেনের মাস আর অক্সিজেনের মাস জানতে পারবা, তাহলে তুমি রেশিও বের করতে পারবা। বুঝতে পারছে? বুঝতে একটু আগায় আসো। হ্যাঁ, একটু আগায় আসো। আস্তে, কাউকে কমেন্ট করতে বলবি। তাহলে তুমি মাসের রেশিও বের করে নিতে পারবা। এবার
দেখো ওয়াটারের মধ্যে হাইড্রোজেনের রেশিও ভ্যালু কত? সামনে এইচ আছে মানে কি সামনেরটা হলে হাইড্রোজেনের রেশিও ভ্যালু 1 বাই এই 1 প্লাস 8 করো কত হয় 9 মাল্টিপ্লাই কত গ্রাম ওয়াটার আছে 72 কত হয় 8 হলো। এবার অক্সিজেনটা পরে আছে, তার মানে পরের ভ্যালুটা হচ্ছে অক্সিজেনের রেশিও ভ্যালু। অক্সিজেনের রেশিও ভ্যালু কত তাহলে 8 বাই 8 প্লাস 1 করলে কত হয় 9 মাল্টিপ্লাই টোটাল কত গ্রাম ওয়াটার আছে 72 কত হচ্ছে 64 গ্রাম। তার মানে তোমার কাছে যদি একটা জারের মধ্যে বা ছোট্ট একটা শিশির মধ্যে যদি 72 গ্রাম ওয়াটার থাকে, ওই 72 গ্রাম ওয়াটারের মধ্যে হাইড্রোজেন আছে 8 গ্রাম আর অক্সিজেন আছে 64 গ্রাম। তুমি 64 প্লাস 8 করে দেখো 72ই হয়। বুঝতে পারলা? আচ্ছা এবার যদি আমি তোমাকে বলি আহ সোডিয়াম কার্বনেট Na2CO3, এখানে কি একটা অ্যাটম আছে? এখানে সোডিয়াম একটা অ্যাটম, কার্বন একটা অ্যাটম, অক্সিজেন একটা অ্যাটম, তিনটা অ্যাটম আছে। তাহলে তোমাকে এটা রেশিও যদি বার করতে বলে তাহলে তুমি সোডিয়াম ইস টু কার্বন ইস টু অক্সিজেনের রেশিও বার করবা। এবার ওই টেবিল দেখে বলো সোডিয়ামের মাস কত আছে 23, কিন্তু এখানে সোডিয়াম আছে কটা? তাহলে মাল্টিপ্লাই 2 করো হলো। কার্বন এক, ওর নিচে কোনো নাম্বার নাই মানে কার্বন একটাই আছে, তাহলে কার্বনের মাস কত 12, কিছু মাল্টিপ্লাই করার দরকার নেই। অক্সিজেনের মাস কত 16, কিন্তু অক্সিজেন কটা আছে তিনটা, তাহলে মাল্টিপ্লাই 3 করো। তাহলে তোমাকে এখানে তিনটা জিনিসের রেশিও বেরোলো। 23 মাল্টিপ্লাই 2 কত হয় 46 ইস টু 12 ইস টু 48। এই সবগুলোকে 2 দিয়ে ডিভাইড করা যায়, হ্যাঁ কি না? 46 কে 2 দিয়ে ডিভাইড করলে 23, 12 কে 2 দিয়ে ডিভাইড করলে 6, 48 কে 2 দিয়ে ডিভাইড করলে 24। এর পরে আর কোনো কিছু দিয়েই তিনটাকেই ডিভাইড করা যায় না, তার মানে এটা হচ্ছে সিম্পলেস্ট ভ্যালু বললাম। তাহলে এদিকে 24 24 48 47 আর 6 47 আর 6 কত হয় তোমার হচ্ছে 53। তাহলে তোমাকে বললাম তোমার কাছে 106 গ্রাম, তোমার কাছে 106 গ্রাম Na2CO3 আছে। এই 106 গ্রাম Na2CO3 এর মধ্যে সোডিয়াম কত গ্রাম, কার্বন কত গ্রাম আর অক্সিজেন কত গ্রাম বের করো। তাহলে সোডিয়াম Na এর রেশিও ভ্যালু কত 23 বাই 23 প্লাস 6 6 প্লাস 24 53 মাল্টিপ্লাই টোটাল কত দেওয়া আছে 106, সিম্পলিফাই করো 2 হয়, তার মানে 46 গ্রাম হচ্ছে সোডিয়াম পাবা। কার্বন, কার্বনের রেশিও ভ্যালু কত 6, 6 বাই কত লিখবো 53 মাল্টিপ্লাই কত লিখবো 106, 12 গ্রাম তুমি কার্বন পাওয়া। অক্সিজেন, অক্সিজেনের রেশিও ভ্যালু কত 24 বাই 53 মাল্টিপ্লাই 106 কত 48 গ্রাম তুমি অক্সিজেন পাওয়া। তুমি সবগুলোকে অ্যাড করে দেখো, এটাকে অ্যাড করে দেখো 106ই হয়। 8 plus 2 10 plus 6 16 carry 1, 4 plus 1 5 plus 1 6 plus 4 10। কি বুঝলা? তাহলে তোমাকে যদি ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন এটা রিলেটেড কোনো ম্যাথস তোমাকে দেয়,
তাহলে তোমাকে এই টেবিলটা মুখস্থ করতে হবে। কারণ এমনও হতে পারে তোমাকে এক্সামে সোডিয়ামের মাস কত, কার্বনের মাস কত, অক্সিজেনের মাস কত এটা দেওয়া থাকলো না, তাহলে তোমাকে এটা কি করতে হবে, মুখস্থ করতে হবে। এবার বলো আমাকে এটা কে বুঝতে পারলো না, যদি এই জায়গাটা আবার বলতে হয়। প্রপোর্শন মানে তোমাকে রেশিও, কম্পাউন্ডের মধ্যে যে অ্যাটমস গুলো আছে, অ্যাটমস গুলোর মাস গুলোর রেশিও হবে, মাস এর রেশিও হবে। ইউ আমি পরে বুঝাবো, এখন আমি গ্রাম দিয়েই বুঝালাম। তাহলে এই লটার ফর্মুলা কি, লটা হচ্ছে কে নিয়ে এসেছিল, লটা নিয়ে এসেছিল হচ্ছে প্রাউস্ট। প্রাউস্ট এই জায়গাটা আন্ডারলাইন করো, প্রাউস্ট, জোসেফ প্রাউস্ট, জোসেফ প্রাউস্ট। লটাতে কি বলেছে, a chemical compound always consists of the same elements combined together in the same proportion by mass. লটা অ্যাজ ইট ইজ লিখতে হবে, যেমন আছে ওরকমই লিখতে হবে, এইভাবেই মুখস্থ করতে হবে লটা। এক্সাম্পল আমি কি বলেছিলাম, ওয়াটারের একটা এক্সাম্পল দিলাম, ওয়াটার, কি না, ওয়াটারের ফর্মুলা কি, H2O। তাহলে তুমি যদি হাইড্রোজেনের মাস আর দুটা হাইড্রোজেনের মাস আর একটা অক্সিজেনের মাসের রেশিও বানাও, কত দাঁড়ায়, 1:8। এটা সব সময় সেম হবে। তার মানে 100 গ্রাম ওয়াটারের মধ্যে মোরলেস 11 গ্রাম হাইড্রোজেন আর 89 গ্রাম অক্সিজেন হবে, মোরলেস। পিওর ওয়াটার, তাও আবার মিনারেল ওয়াটার না, মিনারেল ওয়াটারের মধ্যে ওয়াটার ছাড়াও অন্য মিনারেলসও থাকে, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, তো ওটাকে বাদ দিলাম, পিওর ওয়াটার। না বুঝতে পারলে কিন্তু বলবা, না হলে কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, যাই হয়ে যাক না কেন কোনো লাভ হবে না। তো স্যাম্পল প্রবলেম ওয়ানটা আমি আগে আমি স্যাম্পল প্রবলেম ওয়ানটা করে দিচ্ছি, দেখো স্যাম্পল প্রবলেম ওয়ানটা আমি করে দিচ্ছি। ইন অ্যান এক্সপেরিমেন্ট, এদিকে দেখবা সবাই, 1.288 gram of copper oxide was obtained from 1.03 gram of copper. In another experiment, 3.672 gram of copper oxide gave on reduction 2.938 gram of copper. Show that these figures verify the law of constant proportion. কথাটা বোঝো, in an experiment 1.288 gram copper oxide was obtained, মানে এটা পাওয়া গেল 1.03 গ্রাম অফ কপার থেকে, 1.03 গ্রাম কপার থেকে। আর আরেকটা এক্সপেরিমেন্টে 3.672 গ্রাম কপার অক্সাইড পাওয়া গেল 2.938 গ্রাম কপার থেকে, 2.938 গ্রাম কপার থেকে। তাহলে তোমাকে প্রুফ করতে বলেছে যে এই কেমিক্যাল রিঅ্যাকশন গুলো ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ফলো করছে কিনা। তাহলে এখানে ছিল কপার, এখানে হয়ে গেল কপার অক্সাইড, তাহলে কপারের সাথে কি লেগে গেল বলো, অক্সিজেন। তার মানে এখানে কপারের সাথে এখানে অক্সিজেনকেও নিতে হবে, ইয়েস অর নো। এখানেও তোমাকে কপারের সাথে কি কাকে নিতে হবে,
অক্সিজেনকে নিতে হবে। তাহলে তুমি আগে অক্সিজেনের মাসটা এখানে বের করো, এখানে অক্সিজেনের মাস বের করো, বের করে তোমাকে রেশিও বার করতে হবে, দেখতে হবে দুই দিকেই দুইটা রেশিও সেম হচ্ছে কিনা। এখানে ধরো অক্সিজেনের মাস আসলো এক্স, এখানে ধরো অক্সিজেনের মাস আসলো ওয়াই। কথাটা বুঝতে পারলা? তাহলে তোমাকে এখানে 1.03:x করে দেখতে হবে, আর 2.938:y করে দেখতে হবে দুটা রেশিও সেম হচ্ছে কিনা। যদি সেম হয় তাহলে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ফলো করছে। বুঝলা বুঝলা? আবার বলছি, দাও। 1.28। তোমাকে বলেছে কপার অক্সাইড বানালা, কপার থেকে দুইবার, দুইবার বানালা তুমি কপার অক্সাইড কপার থেকে। প্রথমবারে পেলা 1.288 গ্রাম কপার অক্সাইড, কত গ্রাম কপার থেকে? 1.03 গ্রাম কপার থেকে, 1.03 গ্রাম কপার থেকে। আর সেকেন্ড বারে তুমি কত গ্রাম কপার অক্সাইড পেলা? সেকেন্ডটাতে তুমি কত গ্রাম কপার অক্সাইড পেলা? 2.938 গ্রাম কপার অক্সাইড পেলা, কত গ্রাম কপার থেকে? ও সরি, 3.672 আর 2 পয়েন্ট, আচ্ছা 3.672 হবে, 3.672 গ্রাম কপার অক্সাইড পেলা 2.938 গ্রাম কপার থেকে। তাহলে এখানে তো শুধু কপার নেই, এখানে কি আছে আবার? অক্সিজেনও আছে, হ্যাঁ কি না? তাহলে এই দিকের টোটাল মাস ইকুয়াল টু এই দিকের টোটাল মাস হবে আগেরটার থেকে, আবার এই দিকের টোটাল মাস ইকুয়াল টু এই দিকের টোটাল মাস হবে। বুঝতে পারছো তো? তাহলে আমি এখানে অক্সিজেনের মাসটা বের করতে পারবো। আমি যদি এইদিকেও তো টোটাল 1.288 হতে হবে, একই না? আগের লটাতে আমি কি শিখালাম, দুই দিকে ইকুয়াল হবে। তাহলে 1.288 থেকে আমি যদি 1.03 মাইনাস করে দিই, তাহলে কত হচ্ছে? 0.28258 হচ্ছে অক্সিজেন। আর এইদিকে যদি আমি 3.672, কে বুঝতে না পারলে বলবা কিন্তু, না বুঝতে পারলে বলো কিন্তু। টোটাল মাস এইদিকেও কত হতে হবে বলো? 3.672, কারণ এইদিকে টোটাল মাস এইদিকে টোটাল মাস হতে হবে। তাহলে এইদিকে যদি টোটাল 3.672 হয়, এইদিকেও টোটাল 3.672 হতে হবে। কিন্তু এইদিকে আমি শুধু কি জানি, কপারটা জানি, অক্সিজেনটা কি জানি? জানি না। তাহলে ওটা মাইনাস করলে অক্সিজেনটাও বেরোয় যাবে। তাহলে কত মাইনাস করব? 2.938 মাইনাস করো 4 1, তো 4 3, এইদিকে হয়ে গেল 7, তাহলে 0.734, 0.734। এবার কিছুই না, তোমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে কি, এই যে দেখো 1.03:0.258 করে দেখতে হবে কত হচ্ছে, আর 2.938:0.734 করে দেখতে হবে কত হচ্ছে। যদি এটার ভ্যালু আর এটার ভ্যালু সেম হয়, তাহলে তুমি বলবা যে হ্যাঁ, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ফলো হচ্ছে। এবার এটা বের করাটা হচ্ছে একটু চাপের। 1.03:2.58 না, 1.03/0.258, তাই তো? এবার আমি যদি এখানে একটা জিরো বসাই তাহলে পয়েন্ট তুলতে পারবো, তাহলে 1030/258 হচ্ছে। দেখো তো এটা বুঝতে পারলা কিনা? বুঝতে পারলা তো?
আচ্ছা, তো আমি যদি 1030 কে, হ্যাঁ কি বললা, এটাকে সিম্পলিফাই করতে কি, বলো না, বলো বলো, কাটাকাটি করবো, যাবো, আচ্ছা 2 দিয়ে কাটবো, 5, 3 আনলাম, গেল না, না 3 আনলাম 1, হবে না হবে না হবে না হবে না, এত কঠিন ম্যাথ দিবে না, এত কঠিন ম্যাথ দিবে না, বইতে তো, বইতে তো করে দিচ্ছে, এই যে বইতে তো করে দিচ্ছে মানে 3.99/1 করে দিচ্ছে, মানে 4:1, কিন্তু এটা সিম্পলিফাই করে 3.99 আসলো কিভাবে, ওটা করতে হবে তো, যাই হোক। আর এইদিকে এটা করে দেখি, 2.938 বাই কত, 0.734, তাহলে এইদিকেও পয়েন্টের পরে 3টা ডিজিট, এখানেও 3টা ডিজিট, তাহলে পয়েন্ট তুলে দিতে পারি, তাহলে 2938/734, বইতে বইতে এটা করা আছে, এটাতে ডাইরেক্ট 4:1 করে দিয়েছে বইতে, তাহলে এইদিকেও তোমার 4:1, এইদিকেও কত আসলো, 4:1, তার মানে এখানেও আসলো কত, 4:1, এখানেও আসলো 4:1, তাহলে আমাকে বলো ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনটা ফলো করলো কি করলো না। এবার এটা তো আনাটাই চাপ, এটা আনাটাই তো চাপ। হ্যাঁ একটা জিনিস আমি করে দিতে পারি, একটা শর্টকাট আমি করে দিতে পারি, করে দিব, আমি 1030 কে, হ্যাঁ আমি 1030 কে 1000 ধরে নিলাম, আর 258 কে 250 ধরে নিলাম, তাহলে 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 1, 5 দিয়ে কাটলে 4, আসলো 4:1, কিন্তু কিন্তু এটাকে মানে রাউন্ড ফিগারে কত ধরবো, 1030 কে 1000 ধরবো, আর 258 কে 260ও তো ধরতে পারতাম, এটা একটা ব্যাপার আছে, তাই এত কঠিন ম্যাথ দিবে না। আর এটাকে যদি করতে চাই, এটাকে যদি করতে চাই, এটাকে কত করা যায়, হ্যাঁ বলো বলো, 2800 ধরে নিতে পারি রাউন্ড ফিগারে, আর 734 কে 700 ধরে নিতে পারি, ধরতে পারি, পারি না, বাট মিলানোর জন্য করতে হচ্ছে, তাহলে 7 1 যা 7, 7 4 যা 28 আসলো, কিন্তু এটা ভুল, মানে অ্যাকুরেট না, মোরাললেস, ওই তো ওটাই করা আছে, তো আমার মনে হয় না যে এত কঠিন দিবে, এত মানে ডেসিমালে দিবে না, বুঝলা, 1.030, এত ডেসিমালে দেওয়াটা ঠিক না। তো মোটের উপরে কি দাঁড়ালো, যে এখানে কার্বন আর অক্সিজেনের রেশিও, আর এখানে কার্বন আর অক্সিজেনের রেশিও দুটা ইকুয়াল, সরি কার্বন না তো কপার, কপার আর অক্সিজেনের রেশিও ইকুয়াল আসছে, তার মানে আমি বলতে পারি কপার আর অক্সিজেন সবসময় কি 4:1 রেশিও বাই মাসেই একসাথে লাগে, একসাথে লেগে কপার অক্সাইড বানায়, একসাথে লেগে কি বানায়, কপার অক্সাইড বানায়। তাহলে এবার দেখো, যেহেতু মানে এটা প্রথম, মানে এটা একটু কঠিন, তাই আমি প্রথমটা একটু করে দিলাম, এই যে দেখো 4:1, এখানেও আসছে, এইখানেও নিয়ে এসছে কত, 4:1, আগে কি বের করে নিল বলো তো, আগে সবার আগে বের করে নিল হচ্ছে এইটাতে মাস অফ অক্সিজেন বের করে নিল, আর পরে তারপরেটা তো কি করলো, এখানেও দেখো এটাতেও কি মাস অফ অক্সিজেন বের করে নিল, মাইনাস করে করে কপার আর অক্সিজেনের রেশিও বার করে নিল, কপার আর অক্সিজেনের রেশিও বার করে নিল, এখানেও দেখো কপার আর অক্সিজেনের কি বার করে নিল,
কপার আর অক্সিজেনের রেশিও বার করে নিল। তো ওখানেও 4:1, এখানেও 4:1, তার মানে এটা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বাই মাসকে ফলো করছে। একটা কোয়েশ্চেন করলে তো পারবা না, জিনিসটা শিখতে আসছো, না শিখে এখানে ফাজলামি মারে যাচ্ছ, কোন লেভেলে নেমে যাচ্ছ আগে না চিন্তা করো আয়নার সামনে দাঁড়ায়। ফিল্ম তো দেখো, অনেক ফিল্ম তো দেখো, একটা ফিল্ম দেখেছো জন উইক? জন উইক যে একজন তোমার হচ্ছে হ্যাঁ মানে একজন গ্যাংস্টার টাইপের, যার ওয়াইফকে কিল করে দেওয়া হয়েছিল, জন্য গোটা একদম গ্যাং, ওয়াইফ, কুকুর, ডগ, না ওয়াইফকে মারেনি তো, ডগটাকে মেরে ফেলেছে। তো জন উইককে যখন ডেসক্রাইব করছে, ওর ওর অপোনেন্টরা যখন জন উইককে ডেসক্রাইব করছে, জন উইক কি ওটা জানে ওরা, বলে কি হি ইজ এ ম্যান অফ ফোকাস শিয়ার উইল। মানে ক্রিমিনাল হতে গেলেও তোমাকে ফোকাস রাখতে হবে আর তোমার উইলটাকে খুব স্ট্রং হতে হবে। আর তোমরা তো হলো স্টুডেন্ট, বুঝাও। দেখো জন উইক সব কিছু থেকে কিছু না কিছু শেখার আছে। দেখো মানে যখন ভিলেনটা বলছে না হি ইজ এ ম্যান অফ ফোকাস শিয়ার উইল, গায়ে কাটা দিবে, ও নিজে সম্পর্কে বলছে না, ওর মানে ওর যে মানে কি বলবো অপোজিট, তারকে ওর প্রশংসা করছে। এনিওয়ে, এবার দেখো একটা বলেছে কি যে হাইড্রোজেন আর অক্সিজেন সব সময় 1:8 এই রেশিওতে কম্বাইন করে ওয়াটার বানায়। কথাটা বুঝলা? হাইড্রোজেন আর অক্সিজেন সবসময় 1:8 এই রেশিওতে কম্বাইন করে ওয়াটার বানায়। তাহলে যদি তোমার কাছে 3 গ্রাম হাইড্রোজেন থাকে, তাহলে কত গ্রাম অক্সিজেন লাগবে? বুঝলা? হাইড্রোজেন হাইড্রোজেন আর অক্সিজেন 1:8 রেশিওতে কম্বাইন করে। এবার তোমার কাছে হাইড্রোজেন 1 না, হাইড্রোজেন কত আছে বলেছে? 3। তাহলে ওয়ানের সাথে কত মাল্টিপ্লাই করলে 3 হয়? 3 মাল্টিপ্লাই করলে 3 হয়। তাহলে অক্সিজেন কত হবে? তাহলে 8 কেও কত মাল্টিপ্লাই করতে হবে? তাহলে কত হবে? 24 গ্রাম। 24 গ্রাম অক্সিজেন লাগবে। পুরো শর্টকাটে হয়ে যাবে, এগুলা এগুলা করার জন্য এত কিছু লেখারও দরকার নেই। কি বুঝতে পারলা? এগুলা শর্টকাটে হয়ে যাবে, এগুলা এমসিকিউ তে দিবে যে হাইড্রোজেন আর অক্সিজেন 1:8 মাসে কম্বাইন করে। যদি তোমার কাছে 3 গ্রাম হাইড্রোজেন থাকে তাহলে কত গ্রাম অক্সিজেন লাগবে? কত গ্রাম অক্সিজেন লাগবে? তাহলে 1 এর কত মাল্টিপল 3 হয়? 3 হয়, তার মানে 1 কে আমি 3 টাইমস বাড়ালাম, তাহলে 8 কেও কত টাইমস বাড়াতে হবে? 3 টাইমসই বাড়াতে হবে। তাহলে 8 এর 3 টাইমস কত হয়? 24। কি বুঝতে পারলা? এগুলো রাফে এমনি চোখ বন্ধ করে করা যাবে। যার ম্যাথ স্ট্রং সে পারবে, যার ম্যাথ স্ট্রং, যার ইংলিশ স্ট্রং। অনেকে কোয়েশ্চেনটা পড়েই বুঝতে পারতেছে না, কি কি জিজ্ঞাসা করছে ওইটাই বুঝতে পারতেছে না। এইবার কিন্তু কেমিস্ট্রিতে চাপ আছে, আমি বললাম এইবারে। আচ্ছা এবার দেখো, সেই জন্য এই কোয়েশ্চেন গুলো বারবার বাড়িতে দেখতে হয়, বারবার বাড়িতে দেখতে হয়। আমি একবার স্যার বলে দিল, আর আমি একেবারে পরীক্ষার আগের দিন এক রাত্রিবেলা যাই আমি বইটা খুললাম, আর আমার মধ্যে সরস্বতী ঠাকুর ভর করলো আর হয়ে গেল নাকি। একটা গল্প আছে, গল্পটা হচ্ছে তোমাদের মধ্যে কি মনে হয় সব মানে লক্ষ্মী আর সরস্বতী এদের মধ্যে বেশি পাওয়ারফুল কে? লক্ষ্মী। লক্ষ্মী হচ্ছে ধন দৌলতের দেবী, আর সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, তাই তো? এবার গল্পটা শোনো। সরস্বতী একদিন লক্ষ্মী একদিন মহাদেবের কাছে গেল। লক্ষ্মী সরস্বতী দুজনেই মহাদেবের কন্যা, মহাদেবের ডটার। তো একদিন লক্ষ্মী গেল, লক্ষ্মী গিয়ে বললো যে মহাদেব আমাকে বর দাও, হ্যাঁ আমাকে বর দাও। আমি তো মহাদেব বললো যে তুমি কি বর চাও? বললো যে আমি এমন একটা বর চাই যে আমি লোকে যখন আমার কাছে আশীর্বাদ চাবে, আমি যাতে তাদেরকে মন ভরে ধন দৌলত দিতে পারি। ঠিক আছে? তখন মহাদেব বললো তথাস্তু।
কিন্তু তো বলার আগে মহাদেব একটা শর্ত রাখলো। শর্তটা কি? যে তুমি লোকজনদেরকে ধন দিতে পারবা, ওয়েলথ দিতে পারবা, কিন্তু আমার যদি মনে হয় আমি ওটা কেড়ে নিতে পারবো। তো বললো ঠিক আছে, তুমি আমাকে খালি এই এই বরটা দাও, যাতে আমি লোকজনদেরকে মন খুলে ধন দৌলত দিতে পারি। তো মহাদেব এই শর্তটা রাখলো। এবার সরস্বতী আছে, সরস্বতী গিয়ে মহাদেবকে বলছে যে মহাদেব আমাকেও বর দাও। বলে যে, ঠিক আছে, কি বর চাও? বলে যে আমি লোকজনকে জ্ঞান বিদ্যা বুদ্ধি দিতে চাই, কিন্তু সেটা তুমি কখনো কেড়ে নিতে পারবে না। বুঝতে পারলা? মহাদেব বললো যে ঠিক আছে, যাও, তথাস্তু। সেগুলো তোমার কাছে টাকা হলেও টাকা ফুরায় যেতে পারে, কিন্তু তোমার কাছে নলেজ হলে নলেজ কোনোদিনও তোমার কাছ থেকে যাবে না। কথাটা বুঝলা? টাকা তোমার ফুরাই যেতে পারে, লক্ষ্মী টাকা দিল, মহাদেব টাকা নিয়ে নিল, কিন্তু সরস্বতী যদি তোমাকে বিদ্যা দেয়, মহাদেব বা কেউই তোমার কাছ থেকে ওটা কেড়ে নিতে পারবে না। বুঝলা? তো লক্ষ্মী আর সরস্বতীর মধ্যে সরস্বতী একটু বেশি পাওয়ারফুল। আর সরস্বতী মানে বিদ্যা বুদ্ধি আসলে ধন দৌলত এমনি আসবে। বুঝলা কিনা? এবার দেখো, দেখি এবার এই যে স্যাম্পল প্রবলেম 3 যে কোশ্চেনটা আছে, এটা একটা রিডেলের মতো। এই কোশ্চেনটা করার জন্য তোমাকে কিছু ক্যালকুলেশন করতে হবে না, কমন সেন্স খাটাতে হবে, দেখি কার মাথায় কত বুদ্ধি। রিডেলের মতো ধাঁধা। বলেছে কি 3 গ্রাম কার্বন 8 গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন করে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড বানায়। 3 গ্রাম কার্বন 8 গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন করে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড বানায়। বুঝলা তো? তাহলে দেখো তো 3 প্লাস 8 11 হচ্ছে কিনা। ঠিক আছে, হিসাব, ল অফ কনজারভেশন অফ মাস ফলো হচ্ছে। এবার বলেছে কি 3 গ্রাম কার্বন 50 গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন করে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড বানাবে? 45। আবার বলছি, এটা রিডল। 3 গ্রাম কার্বন 8 গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন করে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড বানায়। তাহলে 3 গ্রাম কার্বন 50 গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন করে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড বানাবে? তাহলে এখানে 8 প্লাস 3 যেহেতু 11 হয়, তাহলে 50 প্লাস 3 ও 53 হতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, বলো বলো। 11ই হবে। আর তুমি তো অ্যান্সার দেখে বলো। 11 গ্রামই কার্বন ডাই অক্সাইড বানাবে। কারণ কি দেখো, 50 কে আমি লিখতে পারি 8 প্লাস 42। বলো তো, 50 কে আমি 8 প্লাস 42 লিখতে পারি। 8 প্লাস 42 ও তো 50 হয়। তো 3 গ্রাম কার্বন ম্যাক্সিমাম কত গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন করতে পারে? 8। তাহলে এখানে যদি 50 গ্রাম অক্সিজেন থাকেও, তবুও 3 গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন করবে? তার 42 গ্রাম অক্সিজেনের সাথে ওটার সাথে কম্বাইনই তো করবে না, অতগুলো তো কার্বনই নাই। কথাটা বুঝলা? একটা জামা শুকাতে 5 মিনিট লাগে, তাহলে 10টা জামা একসাথে শুকাতে কতক্ষণ লাগবে? 5 মিনিটই লাগবে। একটা জামা শুকাতে যদি 5 মিনিট লাগে, তাহলে 10টা জামা একসাথে মেলে দিয়েছো, তাহলে কি 50 মিনিট লাগবে? মানে একসাথে শুকাচ্ছে, 5 মিনিটই লাগবে। জিনিসটা ওরকম। 3 গ্রাম কার্বন হাইয়েস্ট 8 গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন করতে পারে। তাহলে তুমি 3 গ্রাম কার্বনের সাথে 50 গ্রাম অক্সিজেন দিলা, তাহলে 50 গ্রামই অক্সিজেন কি কম্বাইন করবে না? তার মধ্যে থেকে শুধুমাত্র 8 গ্রামই কম্বাইন করবে, কারণ এই 3 গ্রাম কার্বন হাইয়েস্ট 8 গ্রাম অক্সিজেনের সাথেই কম্বাইন করতে পারে, বাকিটা
বাকিটা অক্সিজেনই থাকবে, করে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডই বানাবে। ওটা এমনি না, এটা তো ম্যাথের ব্যাপার তাই না? হ্যাঁ ইউজ করে নিব। তাহলে দেখো এখানে দেখো কার্বন আর অক্সিজেন এর কনস্ট্যান্ট মানে প্রপোর্শন কত, কার্বন আর অক্সিজেনের প্রপোর্শনই হচ্ছে 3:8। সরি কথা বলো না, কার্বন আর অক্সিজেনের প্রপোর্শনই কত বললাম, 3:8। 3:50 কি কখনো হবে এটা? এই রেশিও সব সময় কনস্ট্যান্ট, একবার হলো মানে এই রেশিও মানে সব সময় এটাই হবে। তাহলে 3:50 যেহেতু হবে না, 3:8ই হবে। তার মানে 3 গ্রাম কার্বন 50 গ্রাম অক্সিজেনের মধ্যে মাত্র 8 গ্রাম অক্সিজেনের সাথেই কম্বাইন করে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডই বানাবে। পারবা তো এগুলা? এটা কি বললাম, রিডেলের মতো একটা কোয়েশ্চেন। আচ্ছা এবার দেখো স্যাম্পল প্রবলেম 4। এগুলা একটা স্যাম্পল প্রবলেম আমি তোমাদেরকে করতে দিলাম না, কিন্তু আমি করে দিলাম। ফার্স্ট টাইম যেহেতু এগুলো একটু কঠিন মনে হতে পারে, ফালতু টাইম ওয়েস্ট হবে, আমি করাই দিলাম, কিন্তু সবগুলো আমি করে দিলাম যাতে তাড়াতাড়ি হয়, ট্রিক গুলা যাতে বোঝো কিভাবে করা যায়, ফাস্ট কিভাবে করা যায়। এ এ মানে হচ্ছে এখানে ধরে নাও, আচ্ছা এ 0.24 গ্রাম স্যাম্পল অফ কম্পাউন্ড অফ অক্সিজেন and boron was found by analysis to contain 0.096 gram of boron and 0.144 gram of oxygen. Calculate the percentage of composition of the compound by mass. এগুলা তো মানে কিছু বলার নাই, এগুলো পার্সেন্টেজের অঙ্ক। আবার দেখো এই যে কথা বলছে আমার মাঝে মাঝে এর ওর সাথে, ফালতু বকা খাই যাবা। কম্পাউন্ড অফ অক্সিজেন এন্ড বোরন, বোরন আর অক্সিজেনের একটা কম্পাউন্ড, ধরো BO লিখলাম, যার মধ্যে কি আছে, বোরন আছে আর কি আছে, অক্সিজেন আছে। এই স্যাম্পলটা কত গ্রাম আছে তোমার কাছে, 0.24 গ্রাম আছে। তার মানে এটা কি দিয়ে তৈরি, এটা তৈরি হচ্ছে বোরন দিয়ে তৈরি, আর বোরন দিয়ে তৈরি আর কি দিয়ে তৈরি, অক্সিজেন দিয়ে তৈরি। তো তাতে করে বলেছে কি যে বোরন আছে হচ্ছে 0.096 গ্রাম, আর অক্সিজেন কত আছে 0.144 গ্রাম। কি বুঝলা? তাহলে বোরনের পার্সেন্টেজ কত আর অক্সিজেনের পার্সেন্টেজ কত বের করতে পারবা? এই এগুলো অঙ্ক পারতেছো না তোমার কাছে। ধরে নাও মানে একটা স্কুলে কিছু স্টুডেন্ট পড়ে, বুঝলা, টোটাল 24টা স্টুডেন্ট, 0.24 কে আমি 24 লিখে দিলাম, হ্যাঁ। এর মধ্যে বয় 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 মনে করো আমি বললাম হচ্ছে কথার কথা 10টা, আর গার্ল গার্ল আমি বললাম হচ্ছে 14টা। তাহলে বয়ের পার্সেন্টেজ কত আর গার্লের পার্সেন্টেজ কত, এটা পারবা না, এগুলা অঙ্ক পারবা না। এর থেকে আর সোজা করে কি বলবো, তাহলে বোরনের পার্সেন্টেজ হচ্ছে 0.096 বাই টোটাল কত 0.24 মাল্টিপ্লাই কত লিখতে হয় 100। এটা হলো বোরনের পার্সেন্টেজ। তাহলে এখানে যদি জিরো বসাই তাহলে এখানে পয়েন্ট তুলতে পারবো, 3 ডিজিট 0 0 কেটে দিলাম। 24 দিয়ে যদি 96 কে কাটো কত হয় বলো তো, 4 হয়। তাহলে 40% হচ্ছে বোরন। এবার আমার মতো যদি ফার্স্ট ম্যাথ করতে পারো, বিকজ আই এম ব্লেসড উইথ সাম ক্যালকুলেশন, ম্যাথ comes to me naturally because I am from West Bengal board, and in West Bengal board the way math and English is very hard, is harder than CBSE board. আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হয়েও কিন্তু ফ্লুয়েন্টলি
ইংলিশে কথা বলতে পারি, এগুলো ব্যাপার আছে। আর অক্সিজেনের মাস তাহলে কত হবে? অক্সিজেনের হচ্ছে কত, 0.144 ডিভাইডেড বাই কত, টোটাল কত 0.24 মাল্টিপ্লাই কত 100। তাহলে এখানে জিরো বসাও। কেন আমি জিরো বসাচ্ছি স্যার? এগুলো বেসিক জিনিস। আমি বায়োলজির টিচার হয়ে বা কেমিস্ট্রির টিচার হয়ে ম্যাথ অত শিখাতে পারবো না। পয়েন্টের পরে কটা ডিজিট আছে? হাইয়েস্ট 3টা, কিন্তু এখানে কত ছিল? 2টা। তাহলে আমি একটা জিরো বসালেও 3টা ডিজিট হয়ে গেল, তাহলে তুমি পয়েন্টটাকে তুলতে পারবা। তাহলে এবার জিরো জিরো কাটো। এবার 24 দিয়ে 144 কে যায় কি? 6 দিয়ে যায় কি? হ্যাঁ 6 দিয়ে চলে যায়, দেখো, ও মাই গড, 6 দিয়ে চলে যায়। 6 4 যা 24, ক্যারি 2, 6 2 যা 12 প্লাস 2 14। তাহলে কত হচ্ছে? 60%। ওটা এমনিও করা যেত, এটা যদি 40% হয় আর একটা 60% হবে, এমনিও করা যেত, বাট এটা দেখাই করবা। হ্যাঁ, তাহলে কত পার্সেন্ট হলো? 40% আর 60%। 40% আর 60%। না বুঝতে পারলে বলো, আমি এর থেকে ইজি করে আর বুঝাতে পারবো না। আচ্ছা, এবার যদি শোনো, কারোর যদি মনে হয় এমবারেস ফিল হয়, আমি সবার সামনে জিজ্ঞাসা করব, সবাই কি ভাববে, তাহলে সে আমাকে পরেও জিজ্ঞাসা করতে পারো। মনে করো সবাই চলে গেল, স্যার আমি না ওই জায়গাটা বুঝতে পারিনি, আমাকে ওইভাবেও জিজ্ঞাসা করো। হতে পারে অনেকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, এই বয়সটাতে বিশেষ করে বলতে চায় না, ভাবে অন্যরা কি ভাববে। আবার অনেকে খুব ফ্র্যাঙ্ক হয়, যে বুঝলাম না, আমি বুঝলাম না। আমি এটা যতই সিলি কোয়েশ্চেন হোক, আমি স্যারকে করব, অন্যরা কি ভাবলো ভাবলো, আমি নিজের ভালোটা বুঝি। কথাটা বুঝলা? তো যদি কেউ ইনফিরিয়রিটি কমপ্লেক্সে না ভোগো, তাহলে ডাইরেক্ট জিজ্ঞাসা করবা সবার সামনে সিনা খানকে। আর যদি একটু শাই হও, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে বোঝো, তাহলে পরে আমাকে জিজ্ঞাসা করবা। বাট কোনো ডাউট রাখবা না। কিন্তু দয়া করে আমাকে বলো না, স্যার ম্যাথের ক্যালকুলেশনটা কিভাবে করলে, আমি ম্যাথ শিখাতে পারবো না। ওটা অরূপ স্যারকে বলো, না হলে অরূপ স্যারকে বলো। হ্যাঁ, ম্যাথের ক্যালকুলেশনের আমি কি শিখাবো? আর আমি ম্যাথ করি ফাস্ট, বলে লাভ নাই। আমি এখন স্টেপ বাই স্টেপ ম্যাথ বুঝাতে পারবো না, আমি ফাস্ট করি, এটাতে কিছু করার নেই। হ্যাঁ, যদি বুঝতেই হয় পরে জিজ্ঞাসা করো। আচ্ছা, তাহলে এত অবধি থাক। আমি এর পরের দিন ডাল্টনস অ্যাটমিক থিওরিটা শুরু করব।